সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। চেশন স্যার বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহারের নীতিমালা বানায়। এই যে বুদ্ধিভিত্তিক সম্পদগুলো আমরা ব্যবহার করব, সেজন্য আমাদের কিছু নীতিমালা তৈরি করতে হবে। ঋতু সম্প্রতি একটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করেছে, যেটি দিয়ে নিজের বাসায় থাকা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন বাতি, পাখা ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। এই সফটওয়্যারটি নির্দিষ্ট নিয়ম মেনে ট্রেডমার্কও করিয়েছে যেন এটিকে বাজারজাত করতে পারে। একদিন বাবা বললেন, তুমি যে সফটওয়্যার তৈরি করেছো, এটার যারা ব্যবহারকারী হবে তাদের জন্য কোনো নীতিমালা বানিয়েছো? এটা শুনে ঋতু বেশ অবাক হয়ে বলল, সফটওয়্যারটি কিভাবে চালাতে হবে সেটির নির্দেশনামালা তৈরি করেছি, কিন্তু ব্যবহারকারীর জন্য আবার কি নীতিমালা বানাবো? তখন বাবা বললেন, দেখো, আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন প্রথমে কিছু নীতিমালা আমাদের প্রদর্শন করে, অর্থাৎ ওই সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হবে সেটা আমাদের জানিয়ে দেয়। সেই নিয়মগুলো মানতে আমরা সম্মতি জানালে তখনই কেবল সফটওয়্যারটি ব্যবহার করা যায়, নইলে যে কেউ তোমার তৈরি সফটওয়্যার ইচ্ছে মতো ব্যবহার শুরু করবে বা সেটা পুনরায় বাজারজাত করে দিতে পারে। আর এটা শুধু সফটওয়্যার নয়, যে কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদই ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে ব্যবহারের নীতিমালা তৈরি করা উচিত। তাহলে সেই সম্পদ কেউ অপব্যবহার করার সুযোগ পাবে না। সব শুনে ঋতু বুঝল তাকে এখন নিজের সফটওয়্যারের জন্য এরকম নীতিমালা তৈরি করতে হবে। উপরের গল্প থেকে আমরা যেটি বুঝলাম, বুদ্ধিবৃত্তিক সম্পদ যারা ব্যবহার করবে তাদের ব্যবহারের ক্ষেত্রে কী বিধিনিষেধ থাকবে তা স্বত্বাধিকারীকে তৈরি করে দিতে হবে। যেমন ধরি, একটি ওয়েবসাইটে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিভিন্ন সিনেমা দেখা যায়। এখন ওয়েবসাইটটি নির্মাতারা চান একজন তাদের ওয়েবসাইট নিবন্ধন করলে শুধু একজনই যেন সকল কন্টেন্ট উপভোগ করেন, অর্থাৎ একই অ্যাকাউন্ট দিয়ে যেন একাধিক মানুষ কন্টেন্ট উপভোগ না করেন, কেননা এরকম হলে তাদের আর্থিক ক্ষতি হবে। একই অ্যাকাউন্ট থেকে 100 জনও তাদের কন্টেন্ট দেখতে পারে। এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মকে তাদের ব্যবহারকারীদের জন্য তৈরি নীতিমালায় যুক্ত করে দিতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে কোনো অবস্থাতেই একাধিক ব্যবহারকারী কন্টেন্ট দেখতে পারবে না। ঠিক একইভাবে যে কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের ক্ষেত্রে নীতিমালা ব্যবহারকারীদের জন্য এরকম নীতিমালা তৈরি করতে হয়। আমরা এর আগের সেশনে বেশ কিছু ট্রেডমার্ক সংক্রান্ত আইনি ঘটনা দলগত উপস্থাপন করেছিলাম। সেখানে এরকম বেশ কিছু মামলা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। কোন মামলায় কী সমস্যা হয়েছিল সেটি আমরা জেনেছি। এবার আমরা নিজের কাজটি করে ফেলি। কী করব আমরা? দেখো, বিভিন্ন মামলা সম্পর্কে যে ধারণা পেয়েছি তার আলোকে আমরা কিছু নীতির কথা চিন্তা করি, যেগুলো একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের জন্য রাখা উচিত। দলের সবাই মিলে আলোচনা করার পর এবার যে নীতিগুলো আমাদের রাখা উচিত মনে হয় সেগুলো নিচের চকে লিখে ফেলি। লেখার সময় কোন নীতিগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য আর কোনগুলো বাণিজ্যিক ব্যবহারের জন্য সেটিও ঠিক করে চিহ্নিত করি বা উল্লেখ করি। যেমন, অনুমতি ব্যতীত কারো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করা যাবে না। কোন কাজে? এটা বাণিজ্যিক কাজে। তারপর, স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ বাজারজাত করা যাবে না। যিনি এই বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিক, তার অনুমতি ছাড়া অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ আমরা বাজারজাত করতে পারি না। সেটাও কি বাণিজ্যিক ক্ষেত্রে, এই নীতিটা। তারপরে, বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করা যাবে, তবে সেই ক্ষেত্রে স্বত্বাধিকারীর নাম ব্যবহার করতে হবে। আমি যদি কারো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ওই স্বত্বাধিকারী নাম ব্যবহার করতে হবে। এটা ব্যক্তিগত কাজে ব্যবহার করি কিনা
আবার বাণিজ্যিক কাজে ব্যবহার করি, উভয় ক্ষেত্রে আমাকে কি করতে হবে? স্বত্বাধিকারীর নাম ব্যবহার করতে হবে, এছাড়া তার অনুমতি গ্রহণ করতে হবে। প্রস্তাবিত নীতি: অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এটা কোথায়? বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে এই নীতিটা প্রযোজ্য হবে। আইন ও নিয়ম নীতি অনুযায়ী বুদ্ধিবৃত্তিক সম্পদ বাজারজাত করা যাবে। এটা আইনের অনুযায়ী অর্থাৎ নিয়ম নীতি অনুসরণ করে আমরা এই বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো বাজারজাত করতে পারি। একটা হচ্ছে ব্যক্তিগত কাজে, আর একটা হচ্ছে বাণিজ্যিক কাজে। এবার আসি, ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করলে এটা কিনে নিতে হবে। যদি আমরা কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবসায়িক কাজে ব্যবহার করি তাহলে আমাকে কি করতে হবে? সেটা কিনে নিতে হবে, তাহলে এটা বাণিজ্যিক নীতিতে পড়ে। এরপর আসি, বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করা যাবে, তবে স্বত্বাধিকারীর নাম লিখতে হবে। সেটা আমরা একবার দেখেছি ব্যক্তিগত কাজে। তারপর এই সম্পদ ব্যবহার করতে হলে মেধাস্বত্ব দিতে হবে। তাহলে আমি অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? যে বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিক স্বত্বাধিকারী তাকে আমাকে কী করতে? মেধাস্বত্ব দিতে হবে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ চুক্তি করে তার আর্থিক সুবিধাটা তাকে দিয়ে দিতে হবে। আমরা যে নীতিমালাগুলো ভেবেছি তার মধ্যে কিছু নিয়ম ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়োজন হবে, আবার একইভাবে কিছু নিয়ম বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজন হবে। সেভাবেই আমরা চিহ্নিত করেছি। এবার সবগুলো নিয়ম সমন্বয় করে আমরা যে বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছি সেটি ব্যবহারের ক্ষেত্রে আমরা নিজেরা কোন নীতিমালা অনুসরণ করব সেটি উল্লেখ করে একটি আর্টিকেল তৈরি করি। আর্টিকেলে প্রধান অংশ আমরা নিচে উল্লেখ করি। আমরা কখনোই অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ কী করব না? হুবহু অথবা আংশিক পরিবর্তন করে ব্যক্তিগত কাজে ব্যবহার করব না। অর্থাৎ একজনের বুদ্ধিবৃত্তিক সম্পদ আমরা আংশিকভাবে বা হুবহু পরিবর্তন করে ব্যবহার করব না, হুবহু লিখব না। যার মেধাশ্রম নিয়ে কাজ করব ব্যবহারের সময় তার নাম লিখে দিতে হবে, এবং বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চাইলে স্বত্বাধিকারীর অনুমতি নিয়ে পণ্য বা মেধাশ্রম বাজারজাত করব। এছাড়া তার বুদ্ধিবৃত্তিক শ্রম কেন ব্যবহার করছি তা তাকে বুঝিয়ে দেব, অর্থাৎ স্বত্বাধিকারীকে আমাকে সেটাকে জানাতে হবে। তার মেধাস্বত্ব তাকে দিয়ে দেব। যদি আমি বাণিজ্যিক কাজ ব্যবহার করি তাহলে অবশ্যই তাকে মেধাস্বত্ব দিয়ে দিতে হবে। বিনা অনুমতিতে কারো মেধাশ্রম ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। তাই আমরা অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারে সময় সতর্ক থাকব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।